প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের আলোকচিত্র নির্ভর একমাত্র টিভি শো ডাকরুম দেখার জন্য। প্রীত রেজা আছি আপনারই সঙ্গে। চলুন দেখে নেব সপ্তাহের পোর্টফোলিও। আজকের পোর্টফোলিও সেগমেন্টে আমরা দেখলাম ম্যাগনাম ফটোগ্রাফার বারবির কাজ। আমার ভীষণভাবে ভালো লাগে তার কাজ। মানুষের জীবনযাত্রাকে তিনি যেভাবে তার ক্যামেরা তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেন, সেটা আসলেই দেখার মতো একটি বিষয়। চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট, ফটো স্কুলে। আজকের ফটো স্কুলে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। ধরুন আপনি একটা মানুষের ছবি দেখছেন, তিনি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো বা নন, বা তিনি পরিচিত ব্যক্তি নন। তখন কি আপনি দেখে বুঝতে পারেন এই মানুষটি কে, কি করে? না, একদমই কিন্তু আপনি সেটা আসলে বুঝতে পারেন না। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার জন্য একটু ডিসপ্লে সাহায্য নিতে চাই। চলুন আমরা ডিসপ্লেতে কিছু ছবি দেখি। প্রথমেই আমরা যে ছবিটি দেখছি, এই ছবিটা একটা ক্লোজ পোর্ট্রেট যদি আমরা বলি, আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। আপনি কিন্তু এই ছবিটি দেখেও আসলে বুঝতে পারছেন যে তিনি কে বা তার পরিচয় কি, কারণ তাকে আমরা আসলে চেহারায় চিনি। এই ছবিটি, পরবর্তী ছবিটিও যেমন দেখে আমরা বুঝতে পারছি এটা পৃথিবীর অন্যতম শক্তিশালী একজন নেতার ছবি, একইভাবে আমরা পরবর্তী ছবিটি দেখে বুঝতে পারি যে এই মুহূর্তে সবচাইতে আলোচিত ব্যক্তি তিনি, ট্রাম্পের ছবি। লক্ষ্য করে দেখুন, এতক্ষণ পর্যন্ত যেই কয়টা ছবি আপনি দেখেছেন আপনি সবাইকে চেনেন, কিন্তু এই মুহূর্তে আপনি যে তিনটি ছবি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু আসলে জানেন না যে এরা কে, কারা, কি করেন। জানেন কি? একদমই নয়। আমরা যদি এই একই মানুষের ছবিগুলো একটু ভিন্নভাবে তুলি, খেয়াল করে দেখুন, এই ছবিটি যখন আপনি দেখছেন আপনি কিন্তু বুঝতে পারছেন যে আচ্ছা, তিনি হয়তো একজন মিউজিশিয়ান, কিংবা এই গিটার শপটি তার, তিনি এটা ওন করছেন। কিংবা ওই একই মানুষের ওই ক্লোজ ছবিটি না দেখে যদি আমরা এই ছবিটি দেখি, আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা তার ওয়ার্কশপ, তিনি এই ওয়ার্কশপটির ওনার। এবং যেই নারীর ছবি আমরা আগে দেখেছিলাম, দেখে বুঝতে পারছিলাম না যে আসলে তিনি কি করে, এই ছবিটি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আচ্ছা, তিনি একজন স্পোর্টসম্যান বা তিনি একজন ফুটবল প্লেয়ার। সো এই ধরনের ছবিগুলোকে বলা হয় এনভায়রনমেন্টাল পোর্ট্রেট, যেই ছবিতে ইনফরমেশন থাকে, এনভায়রনমেন্ট থাকে। তো আমরা এখন থেকে কোনোভাবে যখন একটা মানুষের পোর্ট্রেট করছি, আমরা তার এনভায়রনমেন্টাল ছবি তুলতে পারি কিনা সেই চেষ্টাটি আমাদের করা উচিত। তাতে কি হবে, অপরিচিত একজন ব্যক্তির ছবি যখন আমি দেখছি, আমি ছবিটি দেখেই বুঝতে পারবো যে তিনি কি লেখক, না ডাক্তার, না সাহিত্যিক। সেক্ষেত্রে কি হবে, আপনি ধরুন একজন লেখকের ছবি তুলছেন, আপনি যদি তাকে কোনো একটা লাইব্রেরির সামনে ছবিটা তুলেন, বা পেছনে ব্যাকগ্রাউন্ডে যদি একটু বইয়ের আবহ থাকে, যেন ওই পরিবেশটা বা ওই এমবিয়েন্সটা দেখে আমাকে বোঝা যায় যে তিনি একজন লেখক, তাহলে কি হবে, আপনার ছবিতে এক ধরনের ভিন্ন মাত্রা যোগাবে। এই সপ্তাহে তাহলে তুলে ফেলুন কোনো এক ব্যক্তির এনভায়রনমেন্টাল পোর্ট্রেট। এরপর দেখে নেব আপনাদের পাঠানো ছবি নিয়ে আমাদের পরবর্তী সেগমেন্ট, ইফ আই ওয়ার ইউ। জাহিদ হাসানের পাঠানো প্রথম ছবিটি। জাহিদ, খুবই ভালো একটা লাইট ছিল, কিন্তু কি করা উচিত ছিল বলেন তো? আমি খুব মজার একটা ছায়া দেখতে পাচ্ছি তার পায়ের নিচে। আহ, এই ছায়াটা যখন আরো ক্যামেরার কাছাকাছি চলে আসতো, তখন কিন্তু এই ছবিটাতে ছায়াটা আরো বেশি প্রমিনেন্ট হতো এবং দেখতে ভালো লাগতো, ভিজুয়ালটা কিন্তু আরো মজা হতো। এক, দু নম্বর বিষয় হচ্ছে যে ডান পাশে, মূল রাস্তাটার পাশে যে সাদা অংশটি দেখা যাচ্ছে, ছবিতে আসলে এটার কোনো প্রয়োজন নেই। সো আপনি যদি একটু বাপাশ থেকে, এমন একটা অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলতেন যেখানে আসলে এই অপ্রয়োজনীয় অংশটি আসলে থাকতো না, তখন ছবিটা দেখতে আরো ভালো লাগতো। আর খুব খুশি হলাম যে আপনি সকালে এই ধরনের মিষ্টি আলো খুঁজে বেড়াচ্ছেন, নিশ্চয়ই আপনার ছবি আরো ভালো হবে। নাফিসার পাঠানো পরবর্তী ছবিটি। নাফিসা ভালো একটা ম্যাক্রো ছবি তোলার চেষ্টা করেছেন। প্রথম কথা হলো নাফিসা, যে আমরা যখন একটা ছবি দেখাতে চাই আলোকচিত্রী হিসেবে, পাঠক যেন সেই ছবিটা দেখে। খেয়াল করে দেখুন, নিচের ফুলটি যখন আমি তাকাই, তার চাইতে কিন্তু আমার পেছনে অনেক বেশি চোখ চলে যায়, কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডটি অনেক বেশি উজ্জ্বল। সো আমার সাজেশন থাকবে যে এক্সপোজারটা যেন সঠিক থাকে এবং মূল সাবজেক্ট থেকে যেন আসলে অন্য জায়গায় আসলে চোখ চলে না যায়। আর পাশাপাশি কম্পোজিশনের জায়গা থেকে আমরা সবসময় বলি যে একটু করে রুল অফ থার্ড, ব্রিদিং স্পেস, পজিটিভ স্পেস থাকলে ছবিটা দেখে অনেকটা আরাম লাগে। আশা করছি বিষয়গুলো পরবর্তীতে খেয়াল রাখবেন। শাহবাজের পাঠানো পরবর্তী ছবিটি। শাহবাজ, এই ছবিটিতে আমরা যখন তাকাই, আমরা যখন একটা মানুষের দিকে তাকাই, কোথায় তাকাই? তার চোখে তাকাই। সো এই ছবিটা খেয়াল করে দেখেন যে আসলে আপনি এমন একটা অ্যাঙ্গেল থেকে
ছবিটা তুলেছেন যে আমি কোনোভাবে তার চোখের সাথে কানেক্ট করতে পারছি না, তার এক্সপ্রেশনের সাথে কানেক্ট করতে পারছি না, এবং লাইটটি তার গালে এমনভাবে পড়েছে যে ওই জায়গাটিতে অনেক বেশি চোখ যাচ্ছে, কিন্তু সেখানে আসলে কোনো ইনফরমেশন নেই বা সেখানে আসলে কোনো গল্প নেই। গল্পটা ছিল তার চোখে, গল্পটা ছিল তার হাসিতে, কিংবা গল্পটা ছিল তার রঙে। সো এমন একটা অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলতে হবে যেন আসলে আমি এই এক্সপ্রেশনের সাথে আমার পাঠককে আসলে কানেক্ট করতে পারি, কিন্তু ভালো চেষ্টা ছিল। মেহেদী হাসানের পাঠানো পরবর্তী ছবিটি মেহেদী, আপনার জায়গায় থাকলে আমি ছবিটা একটু ক্লোজ বা টাইট করে হয়তো তুলতাম। কেন? প্রথম কথা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখুন ওই চোখ বা হোলির যে ব্যাপারটা তার কাপড়ের সাথে আছে, সেটার চাইতে কিন্তু আমার ডান পাশের নিচে অনেক বেশি চোখ চলে যাচ্ছে। তার জামার সাদা অংশটি আরও বেশি বার্ন হয়ে গেছে, তার চুল, পেছনে মাথা এবং সব ডান পাশে উপরের অংশটি, সবগুলো জায়গা মিলে কিন্তু আমার আসলে চোখ ছোটাছুটি করছে। সো এক্সপোজারের বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে। পাশাপাশি হচ্ছে এই ধরনের ক্ষেত্রে যে আমি হয়তো যে জায়গায় সাবজেক্টের ছবি তুলছি সেটা একটু অন্ধকারে আছে, পেছনটা একটু বার্ন আছে, তখন হয়তো আমাকে একটু ভিন্ন একটা কম্পোজিশন করতে হবে যেন আমার ছবিতে অপ্রয়োজনীয় এই অংশগুলি দেখা না যায়। চলুন দেখে নেব আমাদের সপ্তাহের সেরা ছবিটি। আব্দুল্লাহ আল ভুঁইয়া, অভিনন্দন আপনাকে। আপনার ছবিটি ছিল আমাদের সপ্তাহের সেরা ছবি। চলুন দেখে নেই আমাদের সপ্তাহের কোডটি। ডোন্ট শুট হোয়াট ইট লুকস লাইক, শুট হোয়াট ইট ফিলস লাইক। ডেভিড গ্ল্যানের এই উক্তিটি ছিল আমাদের আজকের কোড অফ দ্য উইক। ধন্যবাদ জানাতে চাই আমাদের রেডিও পার্টনার রেডিও ফুড থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। ছোট্ট একটা বিরতি নিয়ে একজন অতিথি নিয়ে ফিরবো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডাকরুমে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ফটো আড্ডায় আমরা কথা বলবো জয়িতা রায়, ফটো জার্নালিস্ট, বাংলাদেশ প্রতিদিনের সাথে। জয়িতা, কেমন আছেন আপনি? আপনাকে ডাকরুমের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং আপনার পত্রিকা সম্প্রতি ৮ম বছরে পা দিয়েছে, এবং আপনারও বোধহয় ওই পত্রিকাতে একদম প্রথম থেকেই আপনি ছিলেন। সো আপনাকে সেটার জন্য অভিনন্দন জানাচ্ছি। জয়িতা, আপনার কাছে জানতে চাই, আপনি যশোরে বড় হয়েছেন, যশোরে বেড়ে ওঠা, আপনি সেখানে মাস্টার্স করলেন, তারপর ফটোগ্রাফির সাথে কিভাবে যুক্ত হলেন? কারণ আপনার তো মাস্টার্স তো ছিল ম্যানেজমেন্টে, সো ফটোগ্রাফির সাথে কিভাবে যুক্ত হয়ে পড়লেন? যখন ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পড়তে আমার হঠাৎ মনে হচ্ছিল যে না, ঠিক ব্যাংকে চাকরি না, আমি অন্য কিছু করতে চাই, আরো কিছু চ্যালেঞ্জ নিতে চাই, ঠিক বসে কাজ করতে যাচ্ছি না, আরেকটু দৌড়াতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। তো আমি পড়াশোনা শেষ করে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর আমার মনে হয় যে কি করলে ভালো হয়। তো আমার তখন যাই হোক একটা পার্সোনাল একটা কোর্স করেছি ফটোগ্রাফির উপর, এবং ওর পরে হচ্ছে আমি ফোকাস বাংলায় জয়েন করি, ফটো সাংবাদিক হিসেবে আপনি জয়েন করি আর কি। সো আপনার কেন জয়িতা মনে হলো যে চ্যালেঞ্জ কাজ করবেন? ভালো কথা, কারণ ফটো সাংবাদিক হিসেবে কাজটা তো আসলে খুব কঠিন না, হরতাল, পিকেটিং, এবং মজার বিষয়টি হচ্ছে আপনি যে ফটো জার্নালিস্ট হিসেবে কাজ করছেন, আপনি কিন্তু ফিচার বেসড কাজ করছেন না, যেখানে হয়তো বা একটু প্রেশারটা হয়তো বা অন্যরকম থাকতো, আপনাকে এই রাশ অ্যাসাইনমেন্টগুলি করতে হতো না, বা হার্ড কোর অ্যাসাইনমেন্ট, বিডিআরের যুদ্ধ কভার করতে হতো না, আইলা কভার করতে হতো না, কিংবা আমাদের হলিউড ডিজাইন কভার করতে হতো না। সো আপনি কেন আসলে এই পত্রিকাতে কাজ করলে এই জায়গাটায় চলে আসলেন, যে নিউজ একদম হার্ডকোর নিউজ? অ্যাকচুয়ালি আমার প্রথমে বলেছি যে আমি চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম, এবং মনে হচ্ছিল যে এমন কোনো কাজ করি যেখানে হচ্ছে কাজ করা হচ্ছে আমি এগিয়ে থাকতে পারি সব থেকে, মানে তো আমার তখন মনে হচ্ছিল ফটোগ্রাফি যখন করবো যে সবার পাশে, মানে মানুষ হিসাবে যেখানে চ্যালেঞ্জ নেওয়া যায় আমি সেখানে গিয়ে দাঁড়াবো, এবং ফিচারে কাজ করলে যে তেমন খারাপ কিছু হতো তেমন কিছু না, কিন্তু আমি পছন্দ করেছি নিউজে কাজ করার জন্য, এবং সেই জন্য আমি নিউজটাই বেছে নিয়েছিলাম। এবং আমার মনে হচ্ছিল যে নিউজে কাজ করলে আমি সব জায়গায় সমান এবং সামনে থাকতে পারবো, এবং সবচেয়ে আগে জানতে পারবো যে কি হচ্ছে, কি ঘটছে, এবং সবসময় আমি
এগিয়ে থেকে জানতে পারবো, এই জন্য আমার ইচ্ছা ছিল আর কি। এবং আপনি ফটো জার্নালিস্ট হিসেবে অলমোস্ট আপনি 9 বছর 8-9 বছরের মোটামুটি হয়ে গেছে আপনার। সো এই সময়টা আপনার কাছে শুরুর সময়টার কথা যদি একটু আমরা জানতে চাই যে প্রতিবন্ধকতাগুলো কি ছিল, মানে আমি নিশ্চিত যে আপনি যত সহজে বলছেন যে আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি, চ্যালেঞ্জগুলি কি আসলে এতটা সহজ ছিল? অ্যাকচুয়ালি আমি যখন ইসে ফটো জার্নালিস্ট হিসেবে মানে ফিল্ডে, আমাদের ফিল্ডে এসেছি, তখন একদম তখন অ্যাকচুয়ালি আমি ছাড়া তখন আসলে আমার আগে যারা ছিলেন তখন কেউ কাজ করছিলেন না। গধূলি আপা ছিলেন এক সময়, কিন্তু ওই সময়টা বোধহয় ফিচারে তখন অলরেডি কাকলি আপা চলে গেছেন, তো ফিল্ডটা পুরো ফাঁকা ছিল। তো আমি যখন এসেছি তখন হচ্ছে কিছুটা সবাই আবার নতুন করে একটু বিরক্ত হয়েছে যে আবার নতুন করে একটা মেয়ে আসছে, আবার কি একটা ঝামেলা। তো সবাই না, সবাই হলে অ্যাকচুয়ালি কাজ করার জন্য সহজ হতো না, কিন্তু কেউ কেউ বিরক্ত হয়েছে, কেউ কেউ তার বিরক্তি প্রকাশ করেছে আমার সামনে পিছনে, কিন্তু কেউ কেউ আমাকে ভালোবেসে হচ্ছে সহযোগিতাও করেছে, যেটা আমার জন্য পথ চলতে সহজে মানে অনেক সাহায্য করেছেন, যার জন্য আমি এই পথে এ পর্যন্ত আসতে পেরেছি। বা আমার সাহস, আমি আসলে দমে যাইনি, যে কেউ কিছু বললেই যে দমে যেতে হবে এমন কোনো মানসিকতা মেয়ে আমি নই। আমি এই শব্দটা আসলে একদমই বলতে চাই না, কিন্তু যেহেতু আমার সমাজ আমাকে ভাবে বলতে বাধ্য করে যে প্রথম কথা হচ্ছে আপনি একজন আলোকচিত্রী, আমি নিজে একজন আলোকচিত্রী, সো আমি পুরুষ আপনি নারী, তাতে আমাদের ছবি তোলায় কোনো কম্পোজিশনে বাধা হয় কিনা বা সুবিধা হয় কিনা আমি জানি না। তারপরেও একজন নারী ফটো সাংবাদিক হিসেবে এই শুরুর একটা তো হচ্ছে যে কলিগদের সাপোর্টের বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, এছাড়া সামাজিকভাবে আসলে ব্যাপারটা কিরকম ছিল, চ্যালেঞ্জগুলি? এইটা হচ্ছে চ্যালেঞ্জটা তো আমাকে নিতেই হয়েছে, কারণ হচ্ছে যে একই একই সাইডে যে একটা ছেলে কাজ করছে, একটা মেয়ে কাজ করছে, সবসময় সবাই ভাবে যে মেয়েটা কাজ করছে, হয়তো বা উপরে উঠে হয়তো একটা ছবি তুলতে পারবে না, হয়তো বা যখন একটা মারামারি একটা প্রেশার থাকে তখন হয়তো মেয়েটা শক্তিতে পারবে না, বা হচ্ছে এমন হয় যে ওই আরো দৌড়ে হয়তো মেয়েটা পিছনে থাকবে, এরকম জন্য হয়তো বা মেয়েদের আসলে ফটো জার্নালিস্ট হিসেবে অফিসও পছন্দ করে না। কিন্তু এখানে আমি অফিসের সাপোর্ট পেয়েছি, যে হ্যাঁ আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে, এবং আমি হচ্ছে মানে আমাকে হয়তো বা আমি যেমন সুযোগ পেয়েছি তেমন আমি সেটা হচ্ছে দেখিয়েছি যে হ্যাঁ আমি হচ্ছে পারি। তো সেই জন্য হচ্ছে তারা আমাকে কখনো বাধা, মানে ওনারা আর কি কখনো আমাকে বাধা দেননি। হ্যাঁ, মানে গধুলিয়াপাড়া কাকুলিয়াপাদের হাত ধরে যে পথটা শুরু হয়েছিল, আপনি সেই পথটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়েছেন, এবং আপনি তো অনেকগুলো কঠিন মানে অ্যাসাইনমেন্ট তো সবই কঠিন, তারপর এর মধ্যে কিছু কিছু অ্যাসাইনমেন্ট থাকে একটু হয়তোবা বেশি কঠিন, সেটা হেফাজতের আন্দোলন বলি, হলি আর্টিজান বলি, কিংবা রানা প্লাজা বলি। আপনার মুখ থেকে শুনতে চাই কোন অ্যাসাইনমেন্টটি আপনার জন্য করতে গিয়ে মনে হয়েছিল যে হ্যাঁ, বা কোন অ্যাসাইনমেন্টটি আসলে কঠিন ছিল? রানা প্লাজার অভিজ্ঞতাটা হচ্ছে যে ওখানে কঠিনে কিছু না, মর্মান্তিক ছিল বিষয়টা। যেমন হচ্ছে যে ওখানে যখন আমি ইয়েটা কভার করতে যাই তখন অনেক মানুষ লাশও পড়ে আছে, তারপর হচ্ছে এটা খুব মানে খুব একটা অভিজ্ঞতা, আমার কষ্ট লাগছিল। তারপর মানুষগুলো হচ্ছে যে দেখা গেছে যে বিল্ডিংয়ে প্রেশার একদম পড়ে থেতলে গেছে, আসলে থেতলে গেছে। তারপর হচ্ছে যে গন্ধ ওর মধ্যে যে আমরা কাজ করেছি, তারপর হচ্ছে হাসপাতালে গেছি, অনেক মেয়েদের সাথে কথা বলেছি যে কি অবস্থা, যে এই কিছু মানে কষ্টের অভিজ্ঞতা যে এখনো পীড়া দেয় মনে করলে। আবার যে হেফাজতের যে আন্দোলনে ওই সময় যখন আমি ছবি তুলতে যাই, যে আমি মেয়ে বলে আমাকে ছবি তুলতে দেওয়া হবে না, আমি মাথায় ওড়না দিয়ে এলাম কাজের সুবিধার্থে, তাতেও কাজ হয়নি। তখন হচ্ছে যেটা হয়েছে যে অনেক হুজুর যেটা হচ্ছে হাত দিয়ে ইয়ে করছে যে তুমি ছবি তুলতে পারবে না, এরকম। আবার হচ্ছে যে প্রথমে একটা যে মেয়েদের সম্পত্তির একটা আন্দোলন ছিল, সেখানে আমি ছবি তুলতে গেছিলাম বলে হচ্ছে আমাকে বাধা দেওয়া হয়েছিল। বাধা দেওয়া মানে হচ্ছে যে ওদের হাতে বাঁশ ছিল, ওইটা দিয়ে একটা দাবড়ও দিয়েছিল। তো তখন হচ্ছে যে এই পাশে যে বললাম সহযোগিতার বিষয়টা যেহেতু ছিল, পাশে হচ্ছে আমার পাশে যে ভাইরা ছিল ওনারা বললেন যে না এরকম করলে হবে না, উনি একজন ফটো জার্নালিস্ট, ওনাকে ছবি তুলতে দিতে হবে। তো আমি ওনাদের পাশে দাঁড়িয়ে সেই সহযোগিতাটা পেয়েছি যে উনি আমাদের ছবি তুলতে দিয়েছিল। এরকম একটা ছবি যে আমার ওরা হচ্ছে যে দাবড় দিচ্ছে এই পাশ থেকে এই পাশে আমাদের ছবি তুলতেছি, এরকম একটা ছবি বোধহয় কোনো একটা পেপারেও ছাপা হয়েছিল 2010-11 এরকম। যে ওই সময় থেকে আসলে আমি এরকম লড়াই করে আসছি, যে কাজ করছি, যে আমি আসলে সবসময় এভাবেই কাজ করার চেষ্টা করছি, যে দমে যায়নি, এটাই। এই যে দমে না যাওয়ার ব্যাপারটা, আমি নিশ্চিত যে আপনি যতই বলেন যে পরিবার সমাজ আপনাকে সাহায্য করেছে বা করছে, মূল শক্তিটা তো বোধহয় আপনি, মানে আপনার অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে আসে? অ্যাকচুয়ালি আমি নিজেকে যখন আমি ক্যামেরাটা হাতে নিই তখন আমি মনে করি যে মেয়ে না, আমি একটা মানুষ, এবং আমি কাজটা পারবো, এবং
ও যদি পারে আমিও পারবো, জাস্ট আমি এই শক্তিটা নিজের মধ্যে রাখি। সেটাই, আমি একবার একটা পণ করেছিলাম যে আমি এরপর থেকে কোনো নারী আলোকচিত্রীকে আপনি নারী আলোকচিত্রী বলে আমি কোনো প্রশ্ন করব না, কিন্তু আমি এই প্রশ্নগুলো এই জন্য করছি কারণ আজকে যেই তরুণ নারী বন্ধুটি হয়তো পঞ্চগড়ে কিংবা চাঁদপুরে বসে এই শোটি দেখছে, তিনি যেন তার স্বপ্ন দেখাতে আরেকটা উপাদান পায়, সেই জন্যই আসলে আমি এই শব্দগুলি ব্যবহার করছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসলে একদমই নারী আলোকচিত্রী নারী পুরুষের এই বিভেদটা আমি আসলে বিশ্বাস করি না বলেই আপনিও সেই পথে এগিয়ে যাচ্ছেন। আপনি সম্প্রতি মালয়েশিয়াতে আপনার অ্যাসাইনমেন্ট ছিল, মালয়েশিয়াতে আপনি বোধহয় কি নিয়ে কাজ করতে গিয়েছিলেন? ওখানে আমাদের জনশক্তির উপর একটা অ্যাসাইনমেন্ট ছিল, তারপর হচ্ছে কিছু ফিচার অ্যাসাইনমেন্ট ছিল, তারপর কিছু মানে কি বলা যায় কিছু ইন্টারভিউ ছিল, এরকম কিছু অ্যাসাইনমেন্ট আমাদের কভার করতে গিয়েছিলাম। এটা কি আপনার প্রথম বিদেশি অ্যাসাইনমেন্ট ছিল নাকি বড় বাইরে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল? সেটার অভিজ্ঞতাটা একটু বলেন না, যে দুই একটা ছবি তুলতে গিয়ে কেমন মজা লেগেছিল? ওখানে অ্যাকচুয়ালি যেহেতু বাইরে হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট, তো দেশ দেখবো না, ছবি তুলবো না, কলিগের ছবি তুলবো না, কি হচ্ছে নিজে ছবি তুলবো না, হচ্ছে মানে কি করব একটা ব্যাপার ছিল। তারপর হচ্ছে যে অন্য ধরনের ভালো লাগা ছিল, তারপর এক্সাইটেড ছিলাম, অনেক কিছু দেখছি, ভালো লেগেছে এই ধরনের। তো এই যখন আসলে ভালো ভালো অ্যাসাইনমেন্টগুলি হয়, দেখা যায় যে হয়তো সিনিয়ররা যান কিংবা একটু অন্য কেউ হয়তো যাচ্ছেন, সো আপনি এই অ্যাসাইনমেন্টটি পেয়েছেন, সো ডেফিনেটলি নিজের যোগ্যতা তো আছে, তারপরেও কি না অবশ্যই এটা হচ্ছে মানে অফিসে সম্পাদককে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে উনি আমাকে দিয়েছেন অ্যাসাইনমেন্ট। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার বিভাগীয় প্রধান আমার ভাইয়া আবু তাহের খোকন, ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আসলে যিনি হচ্ছে আমাকে আসলে আমি যখন ওনাকে শেয়ার করেছি উনি হচ্ছে আমাকে সহযোগিতা করছেন এবং উৎসাহ দিয়েছেন, সবচেয়ে উৎসাহ দিয়েছেন যে হ্যাঁ অবশ্যই যাবা, তুমি তো যাবা, কারণ হচ্ছে যে তুমি পারবে। তো এই পারবে কথাটা আমার জন্য অনেক শক্তি ছিল যে ভাইয়া বলেছে পারবো, তো আমি এই জন্য হচ্ছে। হ্যাঁ, এবং খোকন ভাইকে যারা আসলে কলিগ হিসেবে পেয়েছে তারা আসলে জানে, আমার সৌভাগ্য হয়েছিল আমি একসময় নিউজে কাজ করতাম, তখন খোকন ভাই আমার ফটো চিফ ছিলেন, সো ওই রকম মানুষগুলি এখনো আছেন বলে আমরা অনেকেই স্বপ্ন দেখি, অনেকেই আসলে আপনি যেভাবে বলছিলেন আপনি পারবেন সেটা আপনি জানেন, তারপরে যখন আবু তাহের খোকনের মতো একজন সিনিয়র ফটো সাংবাদিক সেই সাপোর্টটা দেয়, তখন আসলে ভালো লাগার মাত্রাটা আসলে একদমই বেড়ে যায়। সো এতদিন ধরে আপনি কাজ করছেন জয়িতা, কখন আসলে আপনার মনে হয়েছে বা কোন ছবিটা তুলতে গিয়ে বা কোন অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে আপনার মনে হয়েছে হ্যাঁ এই পথে আসাটা ঠিক ছিল? আমি যখন হচ্ছে একটা ছবি তুলে আসলে হচ্ছে যে যখন একটা ছবি তুলে কারো পরের দিন ছাপা হয় এবং একটা ফোন পাই, তখন তো একটা ভালো লাগা থাকে, কিন্তু একটা ছবির মাধ্যমে যখন কারো উপকার হয়, অনেক সময় আছে না একটা ছবি তুলেছি, তোলার পর হচ্ছে যে কারো জায়গা দখল ছিল, যে সেটার মাধ্যমে হয়তো নিউজ হয়েছে, তো এটা হচ্ছে যে সে হচ্ছে একটা হচ্ছে বা একটা হাসপাতালে রুগী ছিল, আমি একটা নিউজের সাথে একটা ছবি গেল, তখন হচ্ছে যে সরকারিভাবে বা অন্যভাবে কোনো একটা হেল্প পেয়েছে বা এমন কিছু, যে কোনো এরকম কিছু যখন ছোটখাটো কিছু হয়েছে তখন ভালো লাগে যে হ্যাঁ আমি আসলে কাজে হচ্ছে তখন মনে সার্থক, এই পথে আসাটা ভুলেন। কখনো কি উল্টোটা মনে হয়েছে যে কোন একটা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে মনে হচ্ছে ধুর এই পেশায় না আসলে হতো, এমন হয়েছে কখনো? না, এটাও তো কিছুটা অভিজ্ঞতা থাকেই যে ভালো লাগা মন্দ লাগা পাশাপাশি যখন, তো মন্দ লাগাটাও থাকবে, তো এরকমও আছে যে হয়তো বা গিয়েছি কাজে, তো এখন অ্যাকচুয়ালি মনে পড়ছে না। অসাধারণ যে এটা ভালো, তার মানে আপনার আসলে সেই অভিজ্ঞতাটা কম বলে আসলে মনে পড়ছে না। অভিজ্ঞতা থাকেই, কিন্তু আসলে এটা আমাদের হজম করে কাজ করতে হয়, যে সবসময় ভালো অভিজ্ঞতা না, এটা রাস্তায় অনেক ধরনের ঝামেলা থাকবে, তারপরে অ্যাসাইনমেন্ট করতে আমার এটা ভালো লাগবে না সবসময় যে আমি আমার পছন্দের অ্যাসাইনমেন্ট পাবো এমন না, যে আরো অনেকে থাকবে যে তার পছন্দের অ্যাসাইনমেন্ট সেও করবে, তো খারাপটাও তো কাউকে করতে হবে, তো এই সময় তো মিলিয়ে তো আমার অপছন্দের অ্যাসাইনমেন্ট আমাকে করতে হবে, এটা আমার হজম করতে হবে, ভালো খাবার সবসময় খাওয়া যাবে না। এবং আমরা বিরতির সময় একটা কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে যখন আমি বাইক নিয়ে কোথাও কোনো মারপিট হচ্ছে বা কোনো গ্যাঞ্জাম হচ্ছে বা কোথাও আগুন লেগেছে, সবাই উল্টো দিকে যায়, আমি যখন ওদিকে যাই মানুষ আমাকে না করে। এইটা একটা মজার ব্যাপার আছে যে আমি বিরোধী দলে একবার হচ্ছে খুব হচ্ছে জামাত শিবির বা বিরোধী দল একসাথে, তো খুব হচ্ছে টিয়ার সেল ছুটছে হচ্ছে, তো আমি হচ্ছে বাইকটা স্টার্ট দিয়ে যখন ওইদিকে চা শুরু করলাম মতিঝিলের দিকে, তখন সবাই আমাকে বললো একটা ছেলে দৌড়াচ্ছে, ম্যাডাম আপনি ওদিকে যেন, ওইদিকে হচ্ছে অনেক জ্ঞান হচ্ছে, ওইদিকে যেন না, তো আমি বললাম যে কেন, তো বললো যে কোন দিকে, আমিও জিজ্ঞেস করলাম কোন দিকে, তো বললো ওই যে ওইদিকে আপনি উল্টা দিকে যান, আপনি ওইদিকে বিপদে পড়বেন, তা আমি আর ওনার কথার উত্তর দেইনি, তা আমি চলে গেলাম। তো এরকম যখন সবাই উল্টো দিকে দৌড় দেয়, আমার আসলে যেদিকে জ্ঞানজম সেদিকে দৌড় দিচ্ছে এবং ওইখানে যে হচ্ছে ওইটা কাভার করছি,
তো এটা একটা অভিজ্ঞতা। এবং যে কোনো জায়গায় যে যখন হচ্ছে সবাই ঢুকতে পারছে না, তো আমি যখন সাংবাদিক জার্নালিস্ট, আমি যখন এটা দেখায় সব জায়গায় সেই জায়গার ভিতরে যে সেই জিনিসটা দেখতে পারি বা আমি হচ্ছে আসলে সবার আগে জানতে পারি, এটা আমার কাছে একটা ভালো অভিজ্ঞতা। অসাধারণ। ইদানিং তো আমরা অনলাইনের জনপ্রিয়তা বাড়ছে, সো আপনি বলছিলেন না যে যখন আসলে একটা ছবি পরদিন পত্রিকায় দেখি এটা একটা অন্যরকম অনুভূতি, এটা অন্যরকম ভালো লাগা কাজ করে। অনলাইনে বা স্ক্রিনে যখন ছবিটা দেখেন পত্রিকায় না দেখে, তখনও কি একই অনুভূতি কাজ করে না ভালো লাগাটা কমে আসে? না, যেহেতু আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করি, তো প্রিন্টে আসলে ছবিটা অ্যাকচুয়ালি ভালো লাগে। আর প্রিন্টে ছাপা হলে না একটা আলাদা ভালো মানে ভালো লাগে, এটা হাতে পত্রিকাটা হাতে নিলে একটা অন্য ধরনের ভালো লাগার সৃষ্টি হয়। অনলাইনেও খারাপ লাগে না, এটা আমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি, ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটাও ভালো, এটাও খারাপ না। আচ্ছা জয়িতা, এই যেই তরুণ বন্ধুটি হয়তো ফটো সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখছে এই মুহূর্তে, তার জন্য আপনার কি সাজেশন থাকবে? যে মানসিকভাবে তো একটা আছে নিজের সাথে বোঝাপড়া করা, এরকম একটা পেশায় যাওয়ার আগে, এছাড়া আপনার কি মনে হয় যে একজন ফটো সাংবাদিক হতে হলে কি কি বিষয়গুলি তার মাথায় রাখা উচিত শুরু করার আগেই? অ্যাকচুয়ালি যখন কেউ নতুন আসে তার আসলে মানে আসলে তার বোঝা উচিত যে আসলে আমি যে আসছি, তো আমার এই পেশার প্রতি ভালোবাসা, তারপর হচ্ছে যে একটু সৎ থাকতে হবে যে আমি জানি এটা হচ্ছে পেশাই নিয়েছি, বা হচ্ছে মানে পেশার প্রতি একটা ভালোবাসা তোমার আপনার থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি বলবো, প্রথমে তো তার নিজের সাথে বোঝাপড়াটা, এরপরে হ্যাঁ, এই হ্যাঁ। এই তৈরি হওয়াটার জন্য তার কি করার প্রয়োজন আসলে? প্রথমে কি কারোর সাথে অ্যাসাইনমেন্ট করবে কিনা, নাকি কোনো একটা ইনস্টিটিউটে আপনি যেভাবে একটা জায়গায় ফটোগ্রাফি শিখেছিলেন সেই হ্যাঁ, বিষয়গুলো এটা মাথায় এটা রাখতে? যদি সে করতে চায়, এটা অনেক ভালো হয়, একটা ভালো অভিজ্ঞতা হয় যে কেমন করে আসা যায়। তারপর অ্যাকচুয়ালি শুধু পড়াশোনা করলে হবে না, আমার মনে হয় ফিল্ডে নেমে তার হচ্ছে শুরু করে দেওয়া উচিত। যে ফিল্ডে নামা মানে হচ্ছে কিন্তু আমার অভিজ্ঞতা শুরু হয়ে যায়, যে আমি কেমন করে কাজ করব। যে আজকে হচ্ছে আমাকে ভালোবাসলো, কালকে গালি দিল, কালকে পরশু হচ্ছে আমাকে হচ্ছে সাথে করে নিয়ে গেল, বা আমি আজকে এইভাবে ছবিটা তুললাম, আজকে দিনে তুললাম, রাতে ওই ছবিটা কেমন হবে। এই যে তুলতে তুলতে একটা অভিজ্ঞতা, ছবি তুলতে হবে। মানে যখন প্রথম আসে আসলে 10টা জায়গায় 20টা ছবি তুলে দেখতে হবে যে আমি আসলে এইভাবে তুলেছিলাম, এই এক্সপোজার দিয়েছিলাম, কোন ছবিটা ভালো হয়। বারবার ছবি তুলতে হবে, ছবি তাহলে তুলতে হবে, হচ্ছে ছবি দেখতে ছবি হবে, দেখতে তখনই হবে আসলে এবং যেতে বড়দের পারবে। সাথে হচ্ছে শেয়ার করতে হবে। যে আমি যেমন আমার অফিসে যে ছবিটা নিয়ে আমার কনফিউজ থাকি যে হ্যাঁ ভাইয়া এটা একটু দেখেন না, যে ভাইয়া হয়তো আমাকে দেখে নেয়, পাশাপাশি বসে তার সুবিধা হয় যে ভাই আমাকে সাহায্য করেন। বা হচ্ছে আমি আবার যে সিনিয়র কলিগ আছেন বাইরে, যদি যদি দেখি যে আমি হয়তো ক্যামেরা থেকেও দেখেন এই ছবিটা কেমন, এরকম দেখাতে হবে। ছবিটা নিয়ে আসলে শুনতে হবে, কথা এবং আলোচনা করার বিষয় ছবি আছে। নিয়ে থাকতে হবে, ছবি কথা থাকতে হবে আর কি। গতকালকে যখন আমরা আমাদের পেজে, ডাকরুমের পেজে বলছিলাম যে আমরা একজন ফটো জার্নালিস্ট নিয়ে আগামী কাল কথা বলবো, তখন অনেকগুলো প্রশ্ন ছিল যে ভাই ছবি সিলেকশনের প্রসেসটা কিরকম হয়? আপনি যেহেতু প্রায় 8-9 বছর ধরে এই পেশায় আছেন, আমাদেরকে একটু বলেন তো যে অ্যাসাইনমেন্টের বিষয়টা কিভাবে হয়। ধরুন আজকে একটা জায়গায় একটা অ্যাসাইনমেন্টে আপনি যাবেন, তারপরে এই ছবি তুলে আসার পরের প্রক্রিয়াটা, যে কোন ছবিটা যাবে কোন ছবিটা যাবে না, সেটা কি আপনি নির্বাচন করেন, না আপনার চিফ নির্বাচন করেন, নাকি এডিটর নির্বাচন করে? কিভাবে হয় আসলে এই ছবির সিলেকশনের প্রসেসিংটা? এটা অ্যাকচুয়ালি অফিসের একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে যে আপনার ছবি মানে পত্রিকাটার ব্যাপারটা হচ্ছে যে আপনার পত্রিকায় ছবিটা কতটা গুরুত্ব দেয়। তো যদি আপনার পত্রিকার ছবিটা গুরুত্ব দেয় মানে হচ্ছে যে কতটুকু জায়গা আপনাকে নির্ধারণ করে দিচ্ছে, তো এবং ঘটনাটা কত বড়, ঘটনাটা যতটুকু, তারপরে আসলে ঘটনা যদি বড় হয়, যেমন হয় যে হলিউডের জন্য একটা ব্যাপার দেখেন, ওই সময় নিউজ ছবি দুটাই ইম্পর্টেন্ট, ছবিটা আপনাকে দেখাতে হবে, যে শুধু আপনার নিউজটা দিলে হবে না। তো তখন হচ্ছে যে একটু জায়গার ব্যাপার থাকে, ফ্রন্ট পেজ, তারপর তখন এডিটর, ফটো চিফ, ওনারা সবাই থাকেন, এবং আমার মত বা যে তুলেছেন তার মতামতটাও একটা প্রাধান্য পাই মোটামুটি। আর যখন দেখা যায় যে একটা কালচার প্রোগ্রাম, তখন হচ্ছে যে দেখা যায় যে ছবিটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ ওইটা একটা কালারফুল রঙিন একটা ছবি, তো তখন হচ্ছে যে ছবিটার বিষয়টা একটু বেশি প্রাধান্য পায়। তো তখন হয়তো বা হচ্ছে যে এটা একদম তাহলে টিম ওয়ার্ক না, যে teamwork, মানে সবাই মিলে, যিনি তুলেছেন চিফ বা হ্যাঁ, এডিটর, সবাই মিলে আসলে একটা সিদ্ধান্তটা নেয়। হ্যাঁ একটা এরকমই আর কি। আমরা একদম শেষের দিকে আছি, শেষে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আমি দেখেছি যে আপনি বাইকে করে ঘুরে ছবি তোলেন। সো একটা সময় যখন আগে আপনার পুরুষরা ছবি তুলতেন হয়তোবা একজন নারী আলোকচিত্রী হিসেবে, তারাও কি এই ধরনের একদম স্বনির্ভর ছিলেন যে বাইকে করে এই ঘোরাফেরাটা, নাকি অফিস থেকে অন্য গাড়ি টাড়িতে করা হয়? সো আপনি বাইকে বিষয়টা আপনি কিভাবে কেন করেন? না, আমি আসলে হচ্ছে যে চেয়েছিলাম যে নিজে, অবশ্যই অন্যের সহযোগিতা কিছুটা লাগেও, কিন্তু নিজেও হচ্ছে কি আমি এখানে ছবি তুলতে যেতে চাই। তো সবসময় সিএনজি বা বাস বা অফিসের গাড়ি পাওয়া যাবে না, বা সবসময় বাসে চড়ে আপনি কাজটা করতে পারবেন না, বা আপনার সাথে সবাই
পাশে স্বপ্ন থাকবেও না। তো আমি চেয়েছিলাম যে নিজে কিভাবে ছবি তোলা যায়। তো সেজন্য হচ্ছে অফিসের কাছেও আমি একটা দাবি ছিল এবং আমার দাবি অনুযায়ী আমি মোটামুটি একটা বাইক পেয়েছিলাম। তো আলোকচিত্রী হিসাবে আমি প্রথম একটা বাইক চালানোর একটা সুযোগও পেয়েছি। বাহ, অসাধারণ। So, আপনি স্বনির্ভর একটা নিউজ পেলেন, রিচেক করলেন এবং আপনি আপনার বাইক নিয়ে ছুটলেন, কারো মুখাপেক্ষি হতে হচ্ছে না যে। এটা আমার জন্য অনেক ইয়া ছিল, মানে অসাধারণ। পজিটিভ ছিল যে আমি কোনো ছবি তুলতে যাচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে, ইচ্ছাটা আমি দমন করতে হয়নি, আমি যেতে পেরেছি, নিজে যেতে পারছি। অনেক দূরে যেতে ইচ্ছা করছে, আমি এখন যে ওখানে একটা ছবি তুলতে যেতে ইচ্ছা করছে, মানে কেউ বাধা হয়ে দাঁড়ায়নি এরকম। 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান আলোকচিত্রী হিসেবে? আরো উপরে। আরো উপরে। নিশ্চয়ই আমরা আশা করছি আপনি আরো উপরে যাবেন এবং এটা খুবই আশাব্যঞ্জক। আপনি যা যা বললেন আমি খুব অনুপ্রেরণা পেলাম এবং আমি নিশ্চিত যে আমাদের যারা দেখেছেন তাদেরও মধ্যে থেকে নিশ্চয়ই আপনি অনুপ্রেরণা ছড়াতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জয়িতা আমাদেরকে সময় আপনাকেও দেওয়ার জন্য। ধন্যবাদ এবং ডাক্তারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম জয়িতা রয়ের সাথে। আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড, ম্যানেজমেন্টে ঢাকার বাইরে যশোরে পড়াশোনা করে এসে একজন আলোকচিত্রী, নারী আলোকচিত্রী শব্দটা একদমই বলতে চাই না, তারপরে বলতে হয় কতটা দৃঢ় মনোবল থাকলে তিনি তার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। পুরো সপ্তাহ জুড়ে আপনার ছবির অপেক্ষায় থাকি, ছবি পাঠাবেন এবং আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার ভালো লাগা মন্দ লাগা লিখে জানাবেন, আমরা কিভাবে আরও আপনার কাছাকাছি পৌঁছতে পারি। দেখা হবে আগামী সপ্তাহে।